18 মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্যের কথা জানালেন জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকার প্রধানকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী। নিউ ইয়র্কে রাতে ডক্টর ইউনুস জো বাইডেন বৈঠক। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে উপদেষ্টার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার আশাবাদ। While wealth abounds to finance almost all the global needs, even though developing countries are ready to pay for the solutions. ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। বললেন, লোক দেখানো কার্যক্রম নয়, সংক্রমণ কমাতে বাড়াতে হবে সচেতনতা। অবশেষে ব্যক্তি উদ্যোগে ত্রাণ পৌঁছালো বান্দরবানের রেমাক্রি ইউনিয়নের দুর্গম পাড়ায়। হাসি ফুটল 350 পরিবারে। চিকিৎসা সেবা পেল অসুস্থরা। বৃষ্টির কারণে নদীর স্রোত থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় খাদ্য সংকটে ছিল 2 মাস ধরে। চাউল আর নাপি ওষুধপত্র দিতেছে, এটা খুব আমরা খুশি আছি। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্য পরিস্থিতি। 72 ঘন্টার অবরোধ শেষে চলছে দূরপাল্লার যানবাহন। ফিরতে শুরু করেছেন আটকে পড়া পর্যটকরা। প্রকাশ্যে কিডনি বিক্রির বিজ্ঞাপন দেয়া পরিবারের সন্ধানে যমুনা টেলিভিশন। দায় দেনার করুণ কাহিনী শোনালেন নাম প্রকাশে অনিচ্ছুক দম্পতি। আমি তো কখনো এরকম এসে পড়ি নাই, কিন্তু পড়ানোর পর থেকে এগুলো ফেস করা আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমার হোক আর তার হোক, যারটাই মিলে যে কোনো একটা কিডনি বিক্রি করলে পারে হয়তোবা আমাদের ঋণটা পরিশোধ হয়ে যাবে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন সম্পন্নে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না, এমন কথাও বলেন ওয়াকারুজ্জামান। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন গণমাধ্যমের সামনে দেশের জন্য সেনাবাহিনীর ভূমিকা রাখার কথা স্পষ্ট জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর বিভিন্ন সময়ে বাহিনীর সুনাম ও শান্তি শৃঙ্খলা নিয়ে কথা বললেও এবারই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে নিজের ধারণা তুলে ধরলেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকার মনে করেন 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। বলেন, একসাথে কাজ করলে ব্যর্থতার সুযোগ নেই। আমাকে জিজ্ঞেস করলে বলবো, এই সময়সীমার মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সেনাপ্রধান বলেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজে পূর্ণ সমর্থন দেবেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ঠিকভাবে তার কাজ শেষ করতে পারেন, সেজন্য যে কোনো পরিস্থিতিতেই পাশে থাকবেন। যে কোনো পরিস্থিতিতেই আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সুষ্ঠুভাবে শেষ করতে পারেন। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হয় উল্লেখ করে ওয়াকারুজ্জামান জানান, দুজনের মধ্যে সুসম্পর্কের কথা। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি নিশ্চিত একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে একটি রূপরেখা তৈরির কথা জানিয়েছেন সেনাপ্রধান। বাহিনীর কোনো সদস্যের অপরাধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন। আমি এমন কিছু করব না যা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈন্য, সামরিক বাহিনীকেও পেশাদার রাখতে চাই। যদি কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ মেলে, আমি অবশ্যই ব্যবস্থা নেব। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সামরিক বাহিনীকে ব্যবহার করা উচিত নয়। একজন সেনার রাজনীতিতে জড়ানো উচিত নয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাজ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সাধারণত প্রধানমন্ত্রী যিনি থাকেন, তিনিই পালন করেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এ বিষয়ে নজর দিতে পারে, এমন কথাও বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা সরকার পতনের 1.5 মাস আগে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান জেনারেল ওয়াকারুজ্জামান। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
আজই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা। বাংলাদেশ সময় রাত ৯টা নাগাদ হবে ১৫ মিনিটের এই বৈঠক। এতে বাংলাদেশের সাথে শুধু যুক্তরাষ্ট্রের নয়, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথেও সুসম্পর্ক গড়ে উঠবে মনে করছেন সফরসঙ্গী ও বিশ্লেষকরা। তাদের মতে বহু কাঙ্ক্ষিত জিএসপি সুবিধার বিষয়টিও এই বৈঠকে গুরুত্ব পাবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের আগেই ব্যাপক আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সরকারের দায়িত্বে আসা মোহাম্মদ ইউনূস সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন সেটি নিয়েও চলছে আলোচনা। সবকিছু ছাপিয়ে জো বাইডেন আর ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি আলোচনায় তুঙ্গে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলমের মতে আলোচনায় উঠে আসতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টিও। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন, সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কিনা সেগুলি আমরা জানি না, কিন্তু আমাদের অনেক কিছু পাবার আছে, অনেক রকমের দাবি আছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে, সেটাই তো আমরা আশা করি। ৫ আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিষয়টি সহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হবে জো বাইডেনের কাছে। প্রফেসর ইউনূস যে এই অধিবেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেটা নিঃসন্দেহে। স্বৈরাচারকে এইভাবে সরানো যায় এটা কিন্তু একটা দৃষ্টান্ত, এবং এই দৃষ্টান্ত থেকে শুধু আমেরিকা না, সারা পৃথিবী আমার মনে হয় দেখতে চাইবে। এবং আজকে আমি যখন গেলাম তখন অনেকে দেখলাম কৌতূহলটা সাংঘাতিক। বিশ্বের অন্যতম ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে একটি সুরাহা আসবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময়, তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে পারবো, এতে আমাদের অর্থনৈতিক সাশ্রয় বেড়ে যাবে। এবারের সম্মেলন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিশ্ব নেতাদের কাছ থেকে ইতিবাচক মনোভাব এবং জোরালো সমর্থন আদায়ের একটি মোক্ষম সুযোগ বলেও মনে করেন তারা। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, এবং সেই যুক্তরাষ্ট্রের বাজারটি নিয়ে নানা রকম সন্দেহ, শঙ্কা এবং নানা রকম সমস্যা তৈরি হয়েছিল বিগত বছরগুলোতে। জো বাইডেনের সাথে বৈঠকে সেই সমস্যাগুলো কাটিয়ে যুক্তরাষ্ট্রের বাজার নতুন এক দিগন্তর উন্মোচন করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নিজের টুইটার থেকে এই বৈঠক বিষয়ে একটি বার্তা পোস্ট করেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ে এই প্রথম কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দুপক্ষ সম্মত হয়েছে। সীমাবদ্ধতা এবং বাধা সত্ত্বেও যুব সমাজ এবং বৃহৎ জনসংখ্যার মাধ্যমে পরিবর্তিত হচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের সামিট অব দ্য ফিউচার অনুষ্ঠানে রাখা বক্তব্যে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং বৈশ্বিক কাঠামোগুলোকে আয়ের সমতা এবং বৈষম্য মোকাবেলায় আরও কার্যকরী পদক্ষেপ রাখার আহ্বান জানান। বলেন, প্রান্তিক জনগণ এবং জলবায়ু সংকটাপন্ন দেশগুলোর জন্য সবাইকে কাজ করতে হবে। এ সময় তিনি 4টি বিষয়ে বক্তব্য রাখেন। বলেন, বাংলাদেশের মূল লক্ষ্যে জলবায়ু সংকট মোকাবেলা এবং টেকসই উন্নয়ন, সেটি বাস্তবায়নে নতুন নতুন উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করা হবে। এরপরই কৃষি খাতের উন্নয়নে পানির মূল্যের উপর গুরুত্ব দেন তিনি। এ ব্যাপারে জাতিসংঘ এবং অঙ্গ সংগঠনগুলোকে সহায়তার জন্য এগিয়ে আসার কথাও বলেন তিনি। তিনি আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে কমাতে হবে ন্যূনতম ঝুঁকি। বিশ্বের কাছে পর্যাপ্ত অর্থ এবং সক্ষমতা রয়েছে, সেগুলোর সুনির্দিষ্ট ব্যবহারেও নিশ্চিত করতে হবে। উল্লেখ করেন, জেনজি এবং জেনারেশন এক্স ক্রমাগত তাদের জীবন এবং প্রত্যাশার সাথে জাতিসংঘের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলছে।
While wealth abounds to finance almost all the global needs, even though developing countries are ready to pay for the solutions, we see very little money moves to critical developmental issues such as climate adaptation, securing future of water for farmers, etc. ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। লোক দেখানো কার্যক্রমের মাধ্যমে সেটি প্রতিরোধ সম্ভব নয়। সংশ্লিষ্টদের মাঠে নামতে হবে। তারা ঘরে বসে থাকলে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকালে রাজধানীর আর্মেনিটোলার নবাব সিরাজউদ্দৌলা পার্কে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে থেকে আসা রোগীদের বেশিরভাগই মুমূর্ষু। জ্বর হলেই অবহেলা না করে দ্রুততম সময়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দেন তিনি। সচেতনতা বৃদ্ধি না করলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয় জানান উপদেষ্টা। ঝাড়ুর ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে। তো তাহলে ওই 1 বছর পরে মন্ত্রী সাহেব আসবেন, সেই দিন কেন সাজগোজ, সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি? এই কালচারটা দূর করতে হবে। কাউন্সিলর সাহেবরা আছেন, ওনাদেরকেও আমি আজকে বললাম যে আপনারা শুধু অফিসে যাবেন আর বাসায় থাকবেন, তাহলে তো হবে না। আপনার দায়িত্ব তো হচ্ছে সিভিক অ্যামেনিটিস যেটাকে বলে, মানুষের যে প্রয়োজনগুলো সেগুলো আপনারা দেখবেন। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে IMF এর কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে, আগামী অক্টোবরে বিশ্ব ব্যাংকের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে IMF এর আবাসিক প্রতিনিধি জয়েন্দ্র দে সহ 9 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন উপদেষ্টা। এ সময় ডক্টর সালেউদ্দিন বলেন, সরকার নিজস্ব উদ্যোগে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে চায়। উল্লেখ করেন, বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা IMF, তাই তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া উচিত। অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সাথেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানান অর্থ উপদেষ্টা। কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে IMF কে আমার স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য, আমার ইসে আছে, অন্যান্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, ADB আছে, তাদের কি লাগবে। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোন রকম না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ট করতে পারে। হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে, কিন্তু রিসোর্স লাগবে বেশি, অতএব সেটা নিয়ে আলোচনা। যমুনা টেলিভিশনে খবর প্রচারের পর বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম পাড়ার 350 পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ। অসুস্থদের চিকিৎসাও দিয়েছে ত্রাণের সাথে যাওয়া মেডিকেল টিম। বাটিং মারমার তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আকলাকুস সাফা। গেল বছরের বন্যা আর পাহাড় ধসের পর এবারের বন্যা আর অতিবৃষ্টিতে তীব্র খাদ্য সংকটে রেমাক্রির দুর্গম পাহাড়ি এলাকার মানুষ। সরেজমিন পরিস্থিতি দেখে এসে 13 সেপ্টেম্বর এই রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। কিছুই নাই, বাসকুরু খেতে, যে বাসকুরু নিয়ে সিদ্ধ করে ওতে খায় বলে লবণ দেয়। 18 সেপ্টেম্বর সীমান্তবর্তী ওই 3 ওয়ার্ডের রিজার্ভ এলাকায় ত্রাণ নিয়ে রওনা দেয় যমুনা টিভি সহ স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা। এ কাজে হাত বাড়িয়ে দেয় সচেতন যুব সমাজের গড়া স্বেচ্ছাসেবক দল ও হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেয়ার গিভার্স টিম ও বান্দরবান হেডম্যান কারবারি কল্যাণ পরিষদ। থানচি থেকে 25টি ইঞ্জিন বোটে যাত্রা শুরু করে প্রথম দিন বড় মোদেকে পৌঁছায় ত্রাণ দল। পথে ছিল নানা প্রতিবন্ধকতা। আমাদের থানচি উপজেলার অলমোস্ট 21টা পাড়ার জনগণের যে খাদ্য ঘাটতি হয়েছে, সে কারণে আমরা যখন জানতে পেরেছি যমুনা টিভির মাধ্যমে, এটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জন সাহায্যের মাধ্যমে আমরা অনেকগুলো ত্রাণ পেয়েছি। পরের দিন সকাল 8টায় আবারও যাত্রা সীমান্তবর্তী বুলুপাড়ায়, পৌঁছাতে হয়ে যায় বিকেল। পরের দিন সকালে বিভিন্ন পাড়ার মানুষ জড়ো হয় সেখানে। খাদ্যের পাশাপাশি দেয়া হয় তাদের চিকিৎসা সেবা। 57 বিজিবির সহায়তায় 7টি স্পটে চলে ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম।
গত বছরে বন্যা ও পাহাড় ধসে অনেকেরই জুম ফসল ভেসে যায়, ঘরে তুলতে পারেনি। এ বছরেও অতিবৃষ্টির কারণে নদীর স্রোত থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় খাদ্য সংকটে ছিল 2 মাস ধরে। আপনাদের সহযোগিতা পেয়ে খুশি এবং ধন্যবাদ জানাই। আমার জুমের ফসল ঘরবাড়ি বন্যায় ভেসে গেছে, খুব কষ্টে আছি। আপনাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই। থেকে যে লোকটা আসতেছে আমাদেরকে গরিব দুঃখের মানুষদেরকে চাউল আর নাপি ওষুধপত্র দিতেছে, এটা খুব আমরা খুশি আছি। ডাক্তার কিংবা ক্যাম্পের স্বাস্থ্যকর্মী আসা খুবই অসম্ভব ব্যাপার। আমরা যে নিজে আসছি এখানে এমনি পথটা অনেক কঠিন, আসা যে আমরা আসছি এখানে অনেক মানে কঠিন দুর্গম একটা পথ, অনেক খরচ করার পরও তারপরও আসতে গিয়ে যে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। সেজন্যই হয়তো হেলথ ক্যাম্প কিংবা ক্যাম্প করতে আসা অনেক কঠিন ব্যাপার, অনেক রিস্ক নিয়ে আসতে। আসার পর আমরা আসলাম, এসে দেখলাম যে এখানে অনেক রোগী আছে। সবাই সম্মিলিতভাবে যতটুকু পেরেছি এখানকার লোকদের মাঝে আমরা কিছু খাদ্য বিতরণ করেছি, কিছু কাপড় চোপড় এনেছি, সেটাও আমরা বিতরণ করেছি। বিভিন্ন পাড়াতে ত্রাণ দিয়ে এসেছি। আমরা সবাই দেখলাম যে আসলে এই ওনাদের জন্য ত্রাণ খুব জরুরি ছিল। এবছরও নষ্ট হয়েছে সেখানকার জুমের ফসল, তাই আগামী বছরও খাদ্য সংকটের শঙ্কা আছে। স্থানীয়রা চান এ সংকটের স্থায়ী সমাধান হোক। আখলাকুস সাফা, যমুনা নিউজ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকের জন্য এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী আলমগীর হোসেনের কাছ থেকে। আলমগীর, বৈঠকটি কখন নাগাদ শুরু হবে এবং আলোচনায় আজ কি কি বিষয় গুরুত্ব পাবে বলে জানাবেন? ইশরাত, গভর্নরের সাথে IMF মিশনের যে বৈঠকটি হওয়ার কথা সেটি হচ্ছে মধ্যাহ্ন ভোজের পর ঠিক 2:30টায় শুরু হবে, এমন একটি সময়সূচি আমাদের কাছে আছে। যদিও গভর্নর বাংলাদেশ ব্যাংকের বাইরে আছেন এখনো, উনি হয়তো চলে আসবেন এই সময়ের মধ্যে। তবে IMF এর যে মিশন তারা আসলে বাংলাদেশ ব্যাংকে অনেক আগেই প্রবেশ করেছে এবং সকালে কিন্তু 2টি বৈঠক হয়েছে। মূল বৈঠকটি গভর্নরের সাথে হবে 2:30টায়, কিন্তু তার আগে এরই মধ্যে 2টি বৈঠক হয়েছে, একটি ব্যালেন্স অফ পেমেন্টের সাথে এবং আরেকটি মনিটারি পলিসি ডিপার্টমেন্ট এবং ডোমেস্টিক লিকুইডিটি অর্থাৎ অভ্যন্তরীণ তারল্য ব্যবস্থাপনা নিয়ে এই 2টি বৈঠক হয়েছে। আপনি জানেন যে IMF এর সাথে আমাদের একটি ঋণ কর্মসূচি চলমান রয়েছে, সেটি হচ্ছে $4.7 বিলিয়ন, যার মধ্যে আমরা এরই মধ্যে কিন্তু $2.31 বিলিয়ন ছাড় করেছে IMF মিশনটি 3 কিস্তিতে। তো এর সাথে সাথে আসলে আরও $3 বিলিয়ন অতিরিক্ত ঋণ সহায়তা চাই, কারণ বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি চলমান রয়েছে যার আওতায়, এবং গভর্নর আমাদেরকে বারবার বলেছেন আমরা যেহেতু ব্যাংক এবং আর্থিক খাতে বড় ধরনের সংস্কার কর্মসূচি হাতে নিয়েছি, তো সেটি বাস্তবায়নে আসলে এইসব বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে তারা আরও কিছু ঋণ সহায়তা চাই, এবং তারই ধারাবাহিকতায় আসলে ঋণটি চাওয়া হয়েছে IMF এর কাছে। তো সেই ঋণটি দেওয়ার ক্ষেত্রে আসলে তারা হয়তো সেই ঋণ পাওয়ার উপযুক্ততা এবং আগে ঋণ দেওয়ার ক্ষেত্রে যেসব শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো আসলে কতটা বাস্তবায়ন করা হয়েছে কিংবা যেগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করার কথা সেগুলির অগ্রগতি কতটুকু হয়েছে, সেই সব বিষয়গুলো হয়তো এই বৈঠকে পর্যালোচনা করা হবে। তবে বৈঠক শেষে হয়তো বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আমাদের সাথে যখন কথা বলবেন তখন হয়তো আমরা জানতে পারবো যে নতুন করে কোনো শর্ত দেওয়া হয়েছে কিনা কিংবা আগের শর্ত কোনো কিছু বাড়ানো হচ্ছে কিনা, সেই বিষয়গুলো আমরা মুখপাত্র যদি সাংবাদিকদের সাথে কথা বলে তারপরে হয়তো জানতে পারবো, এবং তারপরে আসলে ইশরাত আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ইশরাত, ধন্যবাদ আপনাকে আলমগীর। নির্বাচন কমিশন সংস্কারে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ দেয়া হবে, তবে সেটি বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সবার, এমনটাই বললেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দিনক্ষণ নির্ধারণ না হলেও সব রাজনৈতিক দলের সাথে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব, এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়। তো আমরা সুপারিশ করার দায়িত্ব, 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর শাহবাগ থানায় গত 9 আগস্ট দায়ের হওয়া হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড এবং তেজগাঁও শেরেবাংলা নগর থানার আরও 2টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সকালে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর পাশাপাশি 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকিদের গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে আদালতে হাজিরার আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। বিগত সরকারের শাসনামলে গায়েবী মামলা দায়ের করায় জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। রিটে কমিশন গঠনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া গায়েবী মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। $285 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ 17 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এর আগে গত 14 জানুয়ারি 285 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। যেহেতু 2020 সালের নিয়োগ প্রক্রিয়া, তাই পূর্বের কোটার আলোকে অর্থাৎ 10% কোটার আলোকে 285 জনের নিয়োগ হবে। 90 দিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রায়ের বিরুদ্ধে আপিল না করে মানবাধিকারের দৃষ্টিতে দেখে দ্রুত বাস্তবায়ন এবং নিয়োগের আহ্বান জানিয়েছেন রিটকারীরা। এই যে 285 জন আমাদের পিটিশনার রয়েছে, তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৎকালীন সার্কুলার আলোকে যে 10% কোটা ছিল তার আলোকে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর এই রায়টি রায় পাওয়ার থেকে, যেহেতু কালকে এটা পাবলিশ হয়েছে, ওয়েবসাইটে দেওয়া হয়েছে, 90 দিনের ভিতরে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিয়েছে। গাজীপুর ও আশুলিয়ার 68টি কারখানার উৎপাদন বন্ধ, তবে বাকি কারখানাগুলোয় কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে। বিক্ষোভের মুখে আজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ 46টি কারখানা, আর 9টি কারখানায় সাধারণ ছুটি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছেন র্যাব, পুলিশ ছাড়াও সেনা সদস্যরা। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে 13টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। অন্যান্য কারখানার কার্যক্রম স্বাভাবিকই রয়েছে। পারস্পরিক যে সমঝোতা বা যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ফ্যাক্টরিগুলি খুলে দেওয়ার জন্য আমরা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছি এবং শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছি যেন কর্মপরিবেশটা স্বাভাবিক রাখে। কোনো ধরনের ধর্মঘট, কাজ না করে বসে থাকা, এই বিষয়গুলো যেন পরিহার করা হয়। খাগড়াছড়িতে সংঘাত হামলার প্রতিবাদে জুম্মত ছাত্র জনতার ডাকা 3 দিনের অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। ভোর 6টায় এই কর্মসূচি শেষ হয়। এতে সকাল থেকেই সড়কে বেড়েছে ব্যস্ততা, ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। পরিবেশ স্বাভাবিক থাকায় সব ধরনের পরিবহন চলাচল করছে জেলার অভ্যন্তরীণ রুটেও। এরই মধ্যে সাজেকে আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়িতে ফিরতে শুরু করেছেন। সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো কাউন্টারও বন্ধ ছিল, তো আজকে সকালে গেছি দেখি যে কাউন্টারও খোলা আছে। তো আজকে ওনারা বললো ক্লিয়ারেন্স দিলে যে আজকে কোনো অসুবিধা নেই, আপনারা যেতে পারবেন। অনেক আনন্দ লাগতেছে, আমাদেরকে খুব ভালো লাগতেছে, কারণ আমরা অনেক দূর থেকে আসছি। তো মানে আমরা যদি থাকতেও পারি, থাকিও যদি আমাদের একটু কষ্ট হয়, তারপর যদি জিনিসটার জায়গাটা দেখে যাইতে পারি, অনেক আনন্দ লাগবে। এখন থেকে নিয়মিত খাগড়াছড়ি চট্টগ্রাম রোডে গাড়ি চলাচল চলবে। পুরনো চেহারায় ফিরেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। সাজেকে আটকে পড়া পর্যটকরা যেমন ফিরছেন, একইভাবে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাচ্ছেন ভ্রমণকারীরা। সহকর্মী শাহরিয়ার ইউনুস কিছুক্ষণ আগে জানিয়েছেন বিস্তারিত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাজেকে আটকা পড়া পর্যটকরা খাগড়াছড়িতে ফিরেছে নিরাপত্তা বাহিনীর বিশেষ সহায়তায়। সেটা আমরা তাদের মুখ থেকেই জানতে পেরেছি এবং তারা আমাদেরকে বলছেন সাজেকে যে কয়টা দিন তারা কাটিয়েছে তাদের মধ্যে এক ধরনের ভোগান্তি ছিল, একটা আতঙ্ক ছিল। মানে ওইখানে এরকমই ভয় পাইতাম যে
একটা পর্যায়ে রাত্রে এরকম বলতো যে রাত্রে সাজেকে অ্যাটাক করতে পারে, মানে আমরা ঘুমাইতেও পারি নাই। রাস্তায় অনেক গাড়ি, গাছ গাছা, বিদ্যুতের লাইন, খাম্বা মানে ফেলে রাখছে, আগুন ধরে রাখছে, বড় বড় গাছ ফেলে রাখছে। বাগাইছড়ি থেকে আমরা যে রওনা দিছি, প্রত্যেকটা মোড়ে যেখান থেকে মানে ওই যে কি জানি বাহিনী আসে, ওই মোড়ের প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনী দাঁড়ায় থাকতো। স্কোয়াডের সাথেও তারা দাঁড়া থাকতো, রাস্তায় পুলিশ দুই পাশেই দাঁড়া থাকতো। আমাদের অনেক ভালো নিরাপত্তা দিচ্ছে, আমরা সন্তুষ্ট। শুক্রবারে যে পৌঁছেছে, এতদিন একটা টেনশনে ছিলাম, বাড়িতে যারা আছে, পরিবারে যারা আছে তারাও টেনশনে ছিল। সমস্যাটা খাওয়ার ছিল না, হোটেলগুলোতে অনেক টাকা পয়সা ছিল না, হোটেলে ভাড়া দেওয়ার মতন টাকা পয়সা ছিল না। খাগড়াছড়ির পরিবেশ একদম স্বাভাবিক অবস্থায় ফিরেছে এবং জেলা শহরের যে শান্তি সম্প্রীতির যে বিষয়টি রয়েছে সকল সম্প্রদায়ের মধ্যে, সেটা একেবারেই স্বাভাবিক চিত্র আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে হাটবাজারে বেচাকেনা বেড়েছে, বিভিন্ন কৃষি উৎপাদিত পণ্য নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন তারা বাজারে বেচাকেনা শুরু করেছেন। সবকিছু মিলে যদি বলি তাহলে পাহাড়ের পরিবেশ একদম স্বাভাবিক অবস্থায় ফিরেছে, সব ধরনের পরিবহন চলাচল করছে। পর্যটকদের জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্রে তাদের যাতায়াতের ব্যবস্থাটাও অনেকটা নিরাপদ হয়েছে, সেটা আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। শাহরিয়ার ইউনুস, যমুনা নিউজ, খাগড়াছড়ি। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ডাকাতদের হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় 6 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে অভিযান চলাকালে দুলাহাজারার মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু হয়। চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় যৌথ বাহিনীর একটি দল। রাত 12:30টার দিকে একটি বাড়ি ঘিরে ফেলেন তারা। এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিমের সাথে ডাকাতদের ধস্তাধস্তি হয়। কক্সবাজার সদর হাসপাতালে তানজিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বেতকা গ্রামে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। তাছাড়া ডাকাত দলের 3 জনকে আটক করা হয়েছে। এক দম্পতি কিডনি বিক্রি করতে চায়। করোনার সময় করা ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে আরও ঋণগ্রস্ত হয়ে পড়ে তারা। 15 লাখ টাকা পরিশোধ করতে এখন যে কোনো একজনের কিডনি বিক্রি করবেন বলে রাস্তার পাশে দেয়ালে বিজ্ঞাপন দিয়েছে সেই দম্পতি। এক সন্তানকে নিয়ে কঠিন সময় পার করছেন তারা। ইট পাথরের এই শহরের দেয়াল জুড়ে কত কি বা দেখা যায়। চাকরি চাই, বাসা ভাড়া বা টুলেট কিংবা হারানো বিজ্ঞপ্তি। কিন্তু এসবের বাইরেও দেখা যায় ভিন্ন কিছু। ইস্কাটনের এক দেয়ালে আমি কিডনি বিক্রি করতে চাই সাদা কাগজে এমন একটি বিজ্ঞাপন চোখ আটকে যায়। শহরের বিভিন্ন স্থানে সেটে দেয়া এমন বিজ্ঞপ্তি অনেকেরই হয়তোবা চোখ এড়ায়নি। ফোনের সূত্র ধরে কথা বলতে ঠিকানায় পৌঁছালে দেখা যায় ছোট্ট একটি টেইলার্স। সেখানে কাজ করছেন স্বামী স্ত্রী। জানতে চাই কে বিক্রি করবে কিডনি। 2 জনের উত্তর আমি। কিন্তু কেন বলতে শুরু করলেন দুর্দশার কাহিনী। জানান 2020 সাল শুরু হয় করোনা সংক্রমণ। লকডাউনে বন্ধ হয়ে যায় সবকিছু। টানাপোড়েনের শুরু সেখান থেকেই। করোনা ভাইরাসের যে 2 বছর ছিল, ওই টাইমটাতেই সমস্যাটা শুরু হয়েছে আর কি। আর ওই সময় আমার বাচ্চা হয়, সিজার করা লাগছে অবশ্য। ওই সময় ঋণের মধ্যে সর্বপ্রথম আর কি পড়ি। তারপরে অনেকের মাধ্যমে আত্মীয় স্বজন সবার কাছে হেল্প বা চেষ্টা করছি আর কি যেভাবে সম্ভব। তারপরেও আসলে কারো কাছ থেকে ওরকম হেল্প না পাওয়ার কারণে এনজিও থেকে লোন নেওয়া, তারপর ওইটা দিতে না পেরে দেখা যাচ্ছে একজনের কাছ থেকে লাভের ওপরে নেওয়া, এইভাবে আর কি। টিকে থাকতে নানা উৎস থেকে ঋণ নিয়েছেন এই দম্পতি। কখনো ব্যক্তি পর্যায় থেকে উচ্চ সুদ করে নিয়েছেন অর্থ, কখনো দ্বারস্থ হয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওর। আবার সমবায় প্রতিষ্ঠান থেকেও নেওয়া হয় ঋণ। অঙ্কটা কম না। তাদের দাবি 15 লাখ টাকা। এত টাকা কিভাবে পরিশোধ করা সম্ভব? এই পর্যন্ত তো এখন 15 লাখের মতো আছে ঋণ আর কি। ওই টাইমটাতে আপনার 6 লাখ ছিল, কিন্তু ওই 6 লাখ টাকা শোধ করার জন্যই যখন আমি একজনের কাছ থেকে নিয়েছি বা আরেকজনের কাছ থেকে নিয়েছি, এরকম করতে করতে বাড়তে এখন এরকম অবস্থা দাঁড়ায় গেছে। ছোট্ট এই টেলার্স থেকে রাত দিন পরিশ্রম করে যে টাকা আয় করেন, 4 বছরের বাচ্চা লালন পালন, খেয়ে পরে বাসা ও দোকান ভাড়া দিয়ে ঋণ পরিশোধ করা কঠিন। পাওনাদাররা আসে প্রতিদিন,
দিশেহারা অবস্থা। প্রতিদিন যখন মানে লোনের টাকা ম্যানেজ না হলে তো তারা অনেক এলোমেলো কথাবার্তা বলবে। এখানে পরিচিত লোকজন আছে, সবার কাছে তো অনেক কি হতো। এই জন্য এর মাঝখানে কখনো যদি না দিতে পারি, যদি বলি যে এবার ম্যানেজ করতে পারছি না, তখন তারা সেটা মানতে রাজি না। ঋণের অর্থ পরিশোধ করতেই কিডনি বিক্রির পথে পা বাড়িয়েছেন দুইজন। প্রশ্ন ছিল এর বিকল্প কি কিছুই ছিল না? উত্তরটা আরো ভয়ঙ্কর। অনেকের কাছেই গেলাম হেল্পের জন্য, যখন পারলাম না তখন ভাবলাম যে তাহলে এই মানে আমার হোক আর তার হোক, যারটাই মিলে যে কোনো একটা কিডনি বিক্রি করলে পারে অথবা আমাদের ঋণটা পরিশোধ হয়ে যাবে। জানতে চাই কিডনির জন্য কেউ আগ্রহ দেখিয়েছে? উত্তর, দাম উঠেছে 5 থেকে 8 লাখ টাকা পর্যন্ত, কিন্তু দরকার তো 15 লাখ টাকা। দেশের আইন বলছে ইচ্ছা করলেই যে কেউ কিডনি বিক্রি করতে পারবে না। একজন ফোন দিয়েছিল, কিন্তু তারা এমন দাম বলে যে 8 লাখ বা 5 লাখ এরকম বলে। খুব খারাপ লাগে, কষ্ট লাগে। আমি তো কখনো এরকম এসে পড়ি নাই, কিন্তু পড়ানোর পর থেকে এগুলো ফেস করা আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাদেরও কষ্ট হয়ে যাচ্ছে। সরকারি অথবা বেসরকারি কোনো উদ্যোগ পাশে পেলে আবার হয়তো এই পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘর পড়ে আছে খালি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের অনেকেই হাতিয়ে নিয়েছেন আশ্রয়ণের ঘর, যারা এখন পলাতক। ভূমিহীন তালিকা পুনরায় যাচাই করার দাবি উপকারভোগীদের। নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার ধলা এলাকায় আশ্রয়ণের 12টি ঘর, যার 11টিতেই নেই বাসিন্দা। একই চিত্র আটপাড়া উপজেলার ভরতুষি গ্রামে। প্রশাসনের দেয়া 50টি ঘরের 39টি খালি। স্থানীয়দের অভিযোগ, 2022 সালে রাজনৈতিক বিবেচনায় ঘর বরাদ্দ দেয় আওয়ামী লীগ সরকার। ভূমিহীনদের পরিবর্তে অনেক প্রভাবশালী হাতিয়ে নিয়েছে ঘর। সরকার পতনের পর যারা এখন পলাতক। 12টা ঘরে আমি একলাই থাকি, আর আরেকজন আছে আমার সাথে, একজনে পরে আইসে আর আমি প্রথম থেকে একলাই থাকতেছি। যারা আছে তারা বলেছে 2 দিন 4 দিন তাকে জায়গায় যে তালা মারা। প্রত্যেকটাই গরিব যদি একটা ঘর পাইতো বন্ধ কি ভালোই ছিল এটা, কিন্তু তা হয় নাই। এই নেতৃবৃন্দ নেতারার হস্তক্ষেপ, নেতারার পরিচিত লোকজন দেওয়া হয়েছে, কিংবা পয়সার বিনিময়ে দেওয়া হয়েছে। উপকারভোগীরা বলছেন, জেলার প্রতিটি আশ্রয়ণ প্রকল্পেই অসংখ্য ঘর খালি। নতুন করে ঘর বরাদ্দের তালিকা করার দাবি তাদের। আমার নাতি হুতি আছে, হুতাই না, আমার একটা ঘর বাড়ি নাই। গেছিলাম, ছবি টবি জমা দিছি, আমরা একটা গদ দিল না, না জমার বাড়িতে তাকাইন গদ দেওয়া যেত না। বাঙ্গা পানি ভরে ঘরের চাল দেয়া, পানি ভরে আমি একদিন বলছি, পরে কইছে নিজেরা ঘর নিজেরা ঠিক করে লিখতাম। যাদের ঘরের প্রয়োজন নাই তারাও অনেকেই এই ঘর নিয়ে নিছে। হয়তো তখন বিশেষভাবে কারোর সঙ্গে আপনার থাকে না যে একটু ক্ষমতা দেখিয়ে নিয়ে নেওয়া হয়। কিভাবে ঘর বরাদ্দ হয়েছে আর কারাই বা পেল, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের। সংশ্লিষ্ট ইউনিয়ন এবং এসিডেন্টের মাধ্যমে তদন্ত করে যদি ওগুলো কারণে বরাদ্দ দেওয়া থাকে তাহলে, এবং তারা যদি না থাকে সেই বরাদ্দগুলো বাতিল করে আমরা নতুন করে আবার উপকারভোগী বাছাই করব। আশ্রয়ণের ঘর হস্তান্তরের আগেই ফাটল দেখা দেয়, সেগুলো সংস্কার করে পুনরায় বরাদ্দ দেয় প্রশাসন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্কুল ছাত্র জুনায়েদ ইসলাম রাতুলের দাফন সম্পন্ন হয়েছে। শহরের আঞ্জুমান কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাতুলের। রাতে মরদেহ নেওয়া হয় বগুড়ার সুলতানগঞ্জ পাড়ায়। সকালে স্থানীয় সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা মাঠে রাতুলের শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ স্থানীয়রা। 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে বগুড়ায় পুলিশের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয় শহরের পথ পাবলিক স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল। প্রায় 1 মাস 20 দিন ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে মারা যায় রাতুল। বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ সংঘাতের মধ্যেই আজ নিউ ইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন। স্বাভাবিকভাবেই এবারের সম্মেলনের আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্য উত্তেজনা। এরই মধ্যে সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনে উঠে এসেছে গাজায় ইসরায়েলের আগ্রাসন ইস্যুটি। এছাড়া গুরুত্ব পাবে ইউক্রেন, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংঘাত। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও
অধিবেশনে অংশ নিয়েছে ফিলিস্তিন মিশন। চলতি বছর মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে পক্ষে ভোট দিয়েছিল ১৪৩টি দেশ। এবারের অধিবেশনেই ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ সম্পর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছে ১২৪টি দেশ। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল জাতিসংঘ। প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বসেন সারা বিশ্বের নেতারা। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যে একটি চুক্তি অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিউ ইয়র্কের সাধারণ পরিষদের দুদিনব্যাপী সামিট অব ফিউচার এই ভোটাভুটি ছাড়াই গৃহীত হয় প্যাক্ট ফর ফিউচার। প্রায় ৯ মাস ধরে আলাপ আলোচনার পর প্রস্তুত করা হয় সমঝোতা চুক্তিটি। এটিকে বিশেষ মাইলফলক আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দীর্ঘদিন ধরেই এই চুক্তির জন্য তাগিদ দিয়ে আসছিলেন গুতেরেস। এর আওতায় রয়েছে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল সহযোগিতা, মানবাধিকার ও লৈঙ্গিক সমতার মতো বিষয়গুলো। গুতেরেস বলেন, বিশ্বের ক্রমশ বিভক্ত দেশগুলোকে একত্রিত করা ও টেকসই সহযোগিতা নিশ্চিতে এই চুক্তি। ইসরায়েলি বাহিনীর পুরোদস্তুর আগ্রাসনে রক্তক্ষয়ী দিন দেখল লেবানন। টানা বোমা হামলায় প্রায় ৫০০ প্রাণহানি হয়েছে, আহত ১৬০০রও বেশি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, সাধারণ লেবানিজ নয় বরং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে এই যুদ্ধ। কিন্তু বাস্তবতা হলো হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। চুপ নেই হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলি ভূখণ্ডে ২ শতাধিক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে লেবাননের আকাশ। দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ লেবানন এবার যেন পুরো দস্তুর রণক্ষেত্র। একযোগে বোমা বর্ষণ চলছে দক্ষিণ ও পূর্বাঞ্চলে। সোমবার স্থানীয় সময় ভোরে শুরু হয় তীব্র হামলা। বিরতিহীন বোমা বর্ষণ শুরু হয় সিরন, মারজাউন, জেনিন সহ দক্ষিণের বিভিন্ন এলাকায়। টার্গেট করা হয় পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালির বালবেক, হারমেল। হামলার শিকার হয় রাজধানী বৈরুত। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স, বেসামরিকদের বাড়িঘর, এমনকি চলন্ত যানবাহনকে লক্ষ্য করে বোমা বর্ষণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। কয়েক ঘন্টায় দক্ষিণাঞ্চলেই ৩০০টির বেশি বিমান হামলা চালায় আইডিএফ। পরে হামলা চালানো হয় রাজধানী বৈরুতেও। ঘটে বহু হতাহত। দিনভর বর্বরতা চালানোর পর লেবাননের বেসামরিকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এত বেসামরিক প্রাণহানির পরও তার দাবি, এই যুদ্ধ হিজবুল্লাহর বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। হিজবুল্লাহ বহু বছর ধরে আপনাদের বোকা বানিয়ে আসছে, নিজেদের স্বার্থে আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করছে। আপনাদের বাড়িঘরে লুকিয়ে রেখেছে বিধ্বংসী সমরাস্ত্র, আর সেগুলো দিয়ে আঘাত করছে ইসরায়েলিদের। নিজেদের রক্ষার্থে আমাদের এসব অস্ত্র ধ্বংস করতে হবে, আর তাই আপনাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করছি। আমাদের অভিযান শেষ হলে আপনারা নিরাপদে নিজ বাড়িতে ফিরে আসতে পারবেন। এদিকে লেবাননের বাসিন্দাদের অভিযোগ, নিরাপদ স্থানে সরে যাওয়ার ঘোষণা দিলেও তার জন্য পর্যাপ্ত সময় দেয়নি নেতানিয়াহু প্রশাসন। যেসব গাড়িতে করে নিরাপদ আবাসের খোঁজে পালাচ্ছিলেন তারা, সেগুলোও হামলা থেকে রেহাই পায়নি। হঠাৎ আমাদের বাড়িঘরে হামলা শুরু করে দিয়েছে ইসরায়েলিরা। নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলে আবার যানবাহনেও হামলা চালাচ্ছে। জানি না কি হতে যাচ্ছে, কিন্তু নেতানিয়াহুকে বলতে চাই, আমরা ফিরে আসবই। আইডিএফের বিরতিহীন হামলার পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে প্রায় ২ শতাধিক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। সরাসরি সম্প্রচারের সময় এবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলেন লেবাননের এক সাংবাদিক। তার নাম ফাদি বৌদিয়া। মিরায়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক নামের একটি গণমাধ্যমের সম্পাদক তিনি। লেবাননের বালবেক এলাকায় নিজ বাড়ি থেকে সরাসরি সম্প্রচার করছিলেন তিনি। একসময় ইসরায়েলি একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে তার বাড়ির জানালায়। এতে মারাত্মক আহত হন ওই সাংবাদিক। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।